হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হলাম মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। গত পর্বে আমরা বেসিক কিছু নিয়ে আলোচনা করছি মাইক্রোসফট ওয়ার্ডের। মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্বে আজকে আলোচনা করব স্পেলিং অ্যান্ড গ্রামার এরর, প্যারাগ্রাফ ফরম্যাটিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, সেন্স শেডিং অ্যান্ড কালার, বুলেট নাম্বারিং, মাল্টিপল লিস্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো আজকে আমি এই বক্স নিয়ে একটু ঘাটাঘাটি করব। তো তার আগে গ্রামার অ্যান্ড স্পেলিং এরর, যেটা স্পেলিং অ্যান্ড গ্রামার এরর, তার জন্য আমি কিছু টেক্সট এখানে কপি করে রাখছি, পেস্ট করে দিলাম। তো এখানে দেখুন, আমার এই লেখার মধ্যে কিছু কিছু সেন্টেন্সের গ্রামাটিক্যাল ভুল আছে, তার নিচে রেড মার্ক দিয়ে রাখা আছে। দেখুন, মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক্যালি রেড মার্ক দিয়ে যায়। এই যে এখানে ইউটিউবের নিচে রেড মার্ক আছে, এখানে রেড মার্ক আছে, হ্যাঁ এখানে রেড মার্ক আছে। তো এগুলো রেড মার্ক গুলো কি, মাইক্রোসফট ওয়ার্ড নিজে বুঝতে পারে যে এগুলো বানান ভুল হয়েছে বা গ্রামাটিক্যাল কোনো ভুল আছে। তো এখানে কি ভুল এটা যদি আমি দেখতে চাই, তাহলে এই রেড মার্কের উপরে কার্সর এনে এখানে মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে উপরে সাজেস্ট করবে ইউটিউব। ঠিক আছে, আমার এখানে কি মিসিং আছে, ইউ মিসিং আছে। তো এখান থেকে আমি ক্লিক করে দিলে ইউটিউবটা ঠিক হয়ে গেল, আর রেড মার্ক নেই। অনুরূপভাবে এখানে আমার কি ভুল আছে এটা আমি দেখতে হলে এখানে আমি মাউসের কার্সর নিয়ে আসবো। তো আনার পরে মাউসের ডান পাশে ক্লিক করে এখান থেকে আমি এই যে 3 হবে এখানে আমি ঠিক করে দিতে পারবো। ধরুন এখানে আমার এটা ভুল নাই, এটা আমার ঠিক আছে, তারপরে এখানে রেড মার্ক দিছে। সেক্ষেত্রে আমি এটাই কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে যদি একবার দেখায় দিই যে না এটা ভুল না, এটা ঠিক আছে, তাহলে এটা আর রেড মার্ক দিবে না এই ধরনের বানান লিখলে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে মাউসের কার্সরকে আনতে হবে। আনার পরে এখানে রাইট ক্লিক করতে হবে, করার পরে এখানে ইগনোর দিলে এটা ইগনোর করে চলে যাবে, যাতে এই ধরনের ভুল আর ধরবে না। আর ইগনোর অল করলে সবগুলো থেকে রেড মার্ক উঠায় দেবে। আমি ইগনোর করে দিলাম, তাহলে আমার কি হলো, এটা কি হলো, এটার ভুল ধরলো না। তারপরে এখানে দেখুন রেড মার্ক আছে, এটা আমার ঠিক আছে, কিন্তু ঠিক থাকা সত্ত্বেও বারবার এটা লিখতেছি, বারবার নিচে রেড মার্ক আসতেছে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ধরে নিচ্ছে যে এটা আমার ভুল হয়েছে। এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি যদি বুঝাতে চাই যে না এটা আমার ভুল না, পরবর্তীতে লেখালেখি ঠিক হবে, তার জন্য এখানে কার্সর এনে এখানে রাইট ক্লিক করে অ্যাড টু ডিকশনারি করে দিলে এই ধরনের ওয়ার্ড লিখে পরবর্তীতে আর ভুল ধরবে না। দেখুন, আর এখানে রেড মার্ক নেই। এভাবে আমরা কি করতে পারবো, যে কোনো সেন্টেন্স বা যে কোনো একটা পেজে লেখার পরে সেখানে স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল এরর যেটা আছে সেটা আমরা কি করতে পারবো, সেখান থেকে খুঁজে বের করতে পারবো এবং সেটা সলভ করতে পারবো। তো পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটিং। এই প্যারাগ্রাফটা, এটা পুরোটা একটা প্যারাগ্রাফ এক পেজের মধ্যে আছে। তো এটা আমি সম্পূর্ণটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন, এখানে এটা সিলেক্ট অটোমেটিক্যালি হয়ে আছে, অর্থাৎ এই প্রত্যেকটা লাইনে শুরু হয়েছে বাম পাশ থেকে, শেষ হয়েছে ডান পাশের যে কোনো একটা অংশে। তো বাম পাশ থেকে শুরু হয়েছে, এটাকে বলে অ্যালাইন টেক্সট লেফট। তো এখানে বাম পাশ থেকে শুরু করার জন্য এখানে সিলেক্ট করলে বাম পাশ থেকে সবগুলো লেখা শুরু হবে। এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এল। কন্ট্রোল এল দিলে লাইন বাম পাশ থেকে চলে আসবে, কন্ট্রোল এল। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই লেখাটি আমি মাঝ বরাবর লিখবো, মাঝ বরাবর থাকবে। মাঝ বরাবর থাকার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে পরের যে অংশ আছে সেন্টার, হ্যাঁ এখানে সেন্টার দিলে লেখাগুলো কি হবে, দুই পাশ থেকে সমান না হয়ে মাঝখান থেকে সমান হবে, প্রত্যেকটা মাঝ বরাবর লেখা থাকবে। ঠিক আছে, এটা শর্টকাট কি আছে, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই দিলে লেখাগুলো কি হবে, মাঝ বরাবর অর্থাৎ সেন্টার বরাবর লেখাগুলো চলে আসবে। আচ্ছা, তারপরে লেখাগুলো আমি মাঝ বরাবর রাখবো না, বাম পাশে রাখবো না, আমি লেখাগুলো কি করবো, ডান পাশে রাখবো। ডান পাশে রাখার জন্য কি করতে হবে, এখান থেকে অ্যালাইন টেক্সট রাইট করে দিলে লেখাগুলো ডান পাশে দিয়ে আসবে। তখন কিরকম, লেখাগুলো ডান পাশে চলে আসবে। লেখাগুলো ডান পাশে আসবে অর্থাৎ আমি এখান থেকে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, অর্থাৎ কন্ট্রোল রাইট, কন্ট্রোল আর, কন্ট্রোল রাইট দিলে লেখাগুলো কি হবে, ডান পাশে সমান হয়ে চলে আসবে। তো আমরা সাধারণত লেখার ক্ষেত্রে যেটা ইউজ করি সেটা হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাই দিয়ে লেখাগুলো কি হয়, দুই পাশ থেকে সমান আকারে চলে আসে। দেখতে কত সুন্দর লাগতেছে, জাস্টিফাই।
জাস্টিফাইড শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে দিলে জাস্টিফাই চলে আসবে, অর্থাৎ দুই পাশে লেখা একটা সমান অংশে চলে আসবে, সমান অংশে বিভক্ত হবে। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে লেখাগুলোর মধ্যে যে স্পেস আছে স্পেসটা কম বাড়া করা যায় কিভাবে, অর্থাৎ লাইন স্পেসিং বা লাইন থেকে লাইনের দূরত্ব। এটার জন্য লেখাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করব। ক্লিক করার পর আমি পুরো সবগুলো লাইনের মধ্যে কতটুকু গ্যাপ রাখতে চাই এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখুন এটা সবচেয়ে ছোট হচ্ছে 1.0, যারা একটু গ্যাপ বাড়াতে চাই 1.5 করে দেবো। গ্যাপগুলো বাড়তেছে, লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমি কি করতে পারবো, লেখাগুলো মাঝ বরাবর গ্যাপ বৃদ্ধি করতে পারবো 1। আচ্ছা, তো এখান থেকে কি হয়, প্যারাগ্রাফ বা লাইনগুলোর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ স্পেসটা আছে সেটা কি হয়, কমানো বাড়ানো যায়। তো আমি এই লেখার এই এতটুকু অংশের আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ শেডের কালারটা চেঞ্জ করে দেবো। তার জন্য লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে যেখানে কালার অপশন আছে সেটি আসতে হবে। এখানে আসার পরে অনেকগুলো কালার আছে, যেই কালার দিতে চাই সেখান থেকে সেই কালারটা আমাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিব, কালারটা আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। তো এই লেখার শেড কি হলো, আমার হলুদ হয়ে গেল, হলুদ কালার সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে এই শেডটা আমি হলুদ দিয়ে রাখছি। অনুরূপভাবে লেখার টেক্সটের কালার চেঞ্জ করা যায়, এটা গত ভিডিওতে আমরা আলোচনা করছি। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য লেখাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে সিলেক্ট করার পর এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তীতে অংশে এই লেখাটা আমি নির্দিষ্ট একটা বক্সের মধ্যে রাখতে চাই। তো লেখাটাকে নির্দিষ্ট একটা বক্সের মধ্যে রাখতে হলে আমার কি করতে হবে, সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর যে অংশ আছে নিচে একটা টান চলে আসবে, এখানে দেখে দেখুন নিচে দেখাচ্ছে। ঠিক আছে, নিচে একটা বর্ডার চলে আসলো, বটম বর্ডার। অনুরূপভাবে টপে একটা দিব, উপরে চলে আসবে। রাইটে দিব রাইট বর্ডার, লেফটে দিব লেফট বর্ডার। লেখাটা কি হলো, একটা বর্ডারের ভিতরে চলে আসলো। তাহলে আমরা কি শিখলাম এখানে, কিভাবে লেখাকে বর্ডারের ভিতরে আনতে হয় এবং কিভাবে লেখার শেডের কালার চেঞ্জ করতে হয় সেটা আমরা এখানে শিখতে পারলাম। তো পরবর্তীতে অংশ আমি এই লেখাটা এখান থেকে শুরু না করে লেখাটা এই বরাবর শুরু করব, এখান থেকে নিয়ে আসবো বা নির্দিষ্ট একটা সাইডে আনবো। তার জন্য আমাকে যেটা করতে হবে, সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করতে হবে, যতটুকু লেখা আমি নিয়ে আসতে চাই। সিলেক্ট করার পর এখান থেকে এই যে এখানে আরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ইনক্রিজ ইন্ডেন্ট, এখানে ক্লিক করলে লেখাটি কি হবে, ডান পাশে চলে আসবে। আবার যদি ক্লিক করে আবার ডান পাশের দিকে চলে আসবে, অর্থাৎ লেখাটি ডান পাশের দিকে সম্পূর্ণ চলে আসবে। এই দেখো লম্বা হয়ে চলে আসলো। ঠিক আছে, তো আমি এই লেখাটিকে কি করবো, আবার বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসতে হলে এই লেখাটিকে পাশ থেকে পাশে সোজা চলে আসবে। এই পাশে নিয়ে আসতে হলে এখানে দেখো, অর্থাৎ এই যে আরো চিহ্ন বাম বাম দিকে, এখানে ক্লিক করলে লেখাটি কি হবে, বাম দিকে চলে আসবে। লেখা বাম দিকে চলে আসলো। তাহলে আমরা এখানে শিখলাম লেখা কিভাবে ডান পাশে অথবা বাম পাশ দিয়ে লিখতে পারবেন। এখন এই পর্যায়ে আমরা আলোচনা করব বুলেট নাম্বার নিয়ে। তো বুলেট নাম্বারের ক্ষেত্রে এখানে আগে লক্ষ্য করুন কয়েকটা লাইন আছে, এখান থেকে একটা সেন্টেন্স শুরু করছে, এখান থেকে শেষ হয়েছে, এরকম 4টা অংশ আছে আমার। তো 4টা অংশকে আমি সিলেক্ট করব, প্রত্যেকটা অংশকে আমি হাইলাইট করব, অর্থাৎ প্রত্যেকটা একটা পয়েন্ট হিসাবে আমি দিব। তো প্রত্যেকটা পয়েন্টকে হাইলাইট করার জন্য আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবো, আমি যে স্টাইল দিতে চাই। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেখুন প্রত্যেকটি লাইনের শুরু থেকে হাইলাইট করে দিয়েছে যে এখান থেকে শুরু, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। অনুরূপভাবে এটা আমি সিলেক্ট করা অবস্থায় এখান থেকে নিজের ইচ্ছা মতো যেটা আমার ভালো লাগে সেটা আমি দিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তো দেখুন এখান থেকে আমার সিলেক্ট হয়ে গেছে, এগুলো হচ্ছে বুলেট নাম্বার। তো এখান থেকে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন, সিম্বল বা কোনো পিকচারও নিতে পারেন, এখান থেকে আপনার যেটা ভালো লাগে ঠিক আছে দিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তো পরবর্তী যে অংশ আছে সেটা হচ্ছে যে এই লাইনটিকে আমি নাম্বারিং করব, কতগুলো লাইন আছে সেটাকে আমি কি করব, নাম্বারিং করব। তো নাম্বারিং করার ক্ষেত্রে
সবগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন নাম্বারিং এর একটা অপশন আছে, তুমি এখান থেকে দিলে দেখুন এটা প্রথম পয়েন্ট নাম্বারিং করছি, এটা দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সের দ্বিতীয় পয়েন্ট, এইভাবে আমি নাম্বারিং করতে পারবো। এটাকে বলা হয় নাম্বারিং। অনুরূপভাবে এমসিকিউর ক্ষেত্রে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে যে অংশটা থাকে আমি যদি সেরকম নিয়ে আসতে চাই, মাল্টিপল চয়েস কোশ্চেন বা নৈর্ব্যক্তিক এর ক্ষেত্রে যে অংশটা থাকে সেটাকে আমরা যদি করতে চাই বা সে এরকম থাকে যে প্রথমে একটা কোশ্চেন থাকে, তারপরে অ্যান্সারের অপশন থাকে 4টি বা 3টি, তো আমি এখানে 4টি দিয়েছি, এরকমভাবে 2টি আমি করে দেখাবো। তো এটা আমার হচ্ছে কোশ্চেন, এখানে কোশ্চেন থাকবে, নিচে অপশনে উত্তর থাকবে। অর্থাৎ আমি এখান থেকে মাল্টিলেভেল লিস্ট ব্যবহার করব। তো মাল্টিলেভেল লিস্ট ব্যবহার করতে হলে আমার এখানে দেখুন এখানে এ বি সি ডি এগুলো আমার হচ্ছে কিসের আন্ডারে হবে, অপশন এ, অপশন বি, অপশন সি এরকম ভাবে হবে। তো আমি এখান থেকে অপশন এ, অপশন বি, অপশন সি এগুলো সিলেক্ট করে দিতে পারবো, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমি যদি কোশ্চেন এ নাম্বার দিতে চাই তাহলে কোশ্চেন আমি এ বি সি এটা দিতে পারবো, অথবা আমি এটাও দিতে পারবো প্রথম কোশ্চেন, অনুরূপভাবে এটা আমি দিতে পারবো দ্বিতীয় কোশ্চেন। ঠিক আছে, আবার এটা কি হবে, তাহলে সিলেক্ট করতে হলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে এ বি সি ডি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাকে কি করতে হবে, নাম্বার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে নাম্বার সিলেক্ট করে নেবো, অথবা এটা সিলেক্ট করে নিলেও হবে। আমি সিলেক্ট করে নিলাম, তার মানে প্রথম কোশ্চেনের অপশন আছে 4টি, উত্তর এ বি সি ডি। আর দ্বিতীয় কোশ্চেনের অপশন আছে 4টি, এ বি সি ডি। এখান থেকে যে কোনো একটা আমার অপশন সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা আজকের পর্বে যা যা শিখলাম সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার এরর, কিভাবে আমরা একটা বাক্যের মধ্যে গ্রামাটিক্যাল ভুল থাকলে সেটা আমরা ঠিক করে নিতে পারবো, সেটা আমরা এখান থেকে শিখলাম। তারপরে শিখলাম প্যারাগ্রাফ ফরম্যাটিং, অ্যালাইন লেফট, রাইট, সেন্টার অ্যান্ড জাস্টিফাই। তারপরের অংশে শিখলাম প্যারাগ্রাফ স্পেসিং, তো এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিংটা আমরা শিখে নিলাম। নাম্বারিং, অবশেষে শিখলাম বুলেটস, নাম্বারিং অ্যান্ড মাল্টিলেভেল লিস্ট। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের 3য় পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।